বিএনপির নির্বাচনী জনসভা ঘিরে কানায় কানায় পূর্ণ ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান। যোগ দিতে শহরে পৌঁছেছেন তারেক রহমান। গণভোটে হ্যাঁয়ের পরাজয় হলে হেরে যাবে বাংলাদেশ। দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বললেন জামায়াত আমির। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। গোলামীর আজাদে ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হ্যাঁ চিহ্নে ইনশাআল্লাহ। পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা। পর্যবেক্ষণে থাকায় পরবর্তী সরকারের জন্য চাপ হবে না। এবার টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে 2 বাংলাদেশি আহত। আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে 22 বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্কিট হাউস মাঠে জনসভায় কিছুক্ষণ পর ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে জনসভা স্থলে লোকে লোকারণ্য। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সহকর্মী আরফিন শাকিল আমাদের সাথে যোগ দিচ্ছেন। আরফিন, তারেক রহমানের গাড়ি বহর এখন ঠিক কোথায় রয়েছে? কয়টা নাগাদ তিনি জনসভায় বক্তব্য দিতে পারেন? আরফিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তারেক রহমানের গাড়ি বহর এখন ঠিক কোথায় আছে এবং কয়টা নাগাদ জনসভায় বক্তব্য দেবেন? আমরা এরই মধ্যে জেনে গেছি তারেক রহমান পৌঁছে গেছেন জনসভা স্থলে। ঠিক কয়টা নাগাদ তিনি মঞ্চে উঠবেন, জনসভায় বক্তব্য রাখবেন? দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাত নাড়ছেন তার নেতা কর্মীদের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই তিনি বক্তব্য রাখবেন। লাল গোলাপ শুভেচ্ছা ময়মনসিংহের পক্ষ থেকে। সবাই বসে যাবেন, সবাই ব্যানার নামিয়ে ফেলবেন, সবাই বসে যাবেন, সবাই ব্যানার নামিয়ে ফেলবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উঠে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে 22 বছর পর ময়মনসিংহে তিনি পৌঁছেছেন। ময়মনসিংহ সদর 4 আসনের প্রার্থী, ময়মনসিংহ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা ওয়াহাব আকন্দ। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জনসভা স্থলে এরই মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। অসংখ্য নেতাকর্মী এসেছেন তারেক রহমানের বক্তব্য শুনবেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি ময়মনসিংহে পৌঁছেছেন। 22 বছর পর তিনি সেখানে গেছেন। এই জনসভায় যোগ দিয়েছে বিভাগের 4 জেলার নেতাকর্মী এবং সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত যে 24 জন প্রার্থী রয়েছেন তাদেরকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। এখানে সবশেষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2003 সালে রোড মার্চ কর্মসূচিতে ময়মনসিংহে গিয়েছিলেন। আর এতদিন পর, দীর্ঘ 22 বছর পর আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিশাল এক জনসভা, সেখানে তিনি পৌঁছেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। মানুষের গণদাবির জনাব চেয়ারম্যান সাহেবকে জানিয়ে আমার বক্তব্য শেষ করব। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বক্তব্য রাখবেন। যখন তিনি বক্তব্য রাখবেন সেই সময় আমরা আবারও সেই ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে চলে যাব।
রাজধানীতে জমজমাট ষষ্ঠ দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক প্রচারণা চালান মিরপুর 10 নম্বরে। আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার পক্ষে কথা বলেন তিনি। সাধারণ মানুষ রাজনীতিবিদদের যাতে বিশ্বাস করে সেই পথ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। জুরাইন এলাকায় পথসভা করেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানফির আহমেদ রবিন। এ সময় তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে ঢাকা 4 আসনে থাকবে না কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস। নির্বাচনী এলাকার অলিগলি সংস্কার, যানজট, জলাবদ্ধতা, দখল হওয়া খাল উদ্ধার, অবৈধ দোকানপাট উচ্ছেদ, পানি ও গ্যাস সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেন তানফির আহমেদ রবিন। বাংলাদেশের যে পরিবর্তনের জোয়ারে আগামী রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনতে চাই, সমাজ ব্যবস্থার যে গুণগত পরিবর্তন আনতে চাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিগত সময় আমরা দেখেছি যে ভিন্ন মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে আগামী রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মতের উপরে আর কখনো জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হবে না। 2001 থেকে 6 বিএনপির আমলে যদি দেখেন, আমার এলাকার অনেক ইন্ডাস্ট্রিজগুলি চালু ছিল, চলমান ছিল, কিন্তু বিগত 18 বছরে যত লুটপাট করেছে, সরকারের বিভিন্ন পলিসি ভুলভাবে করার কারণে, ওই আওয়ামী লীগের চোরদের জন্য করার কারণে আজকে আমাদের ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঢাকা 8-এ নির্বাচনী প্রচারণার সময় বাধা দেওয়ার অভিযোগ এনে শান্তিনগর মোড়ে অবস্থান করে প্রতিবাদ করেছে জামাত জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে প্রচারণার সময় তার উপর ডিম নিক্ষেপের অভিযোগ করা হয়। এ সময় সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। এর প্রতিবাদে শান্তিনগর মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় নাসির উদ্দিন পাটোয়ারি ও তার সমর্থকরা। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এনসিপি, যেখানে নাহিদ ইসলাম বলেন, আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে। মির্জা আব্বাসের নির্দেশ এবং তারেক রহমানের সম্মতিতে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সিদ্ধান্ত নিতে হবে, ওনার দলে কি উনি সন্ত্রাসীদের পুষবেন, লালবেন, নাকি তাদেরকে বহিষ্কার করবেন। আমি তারেক রহমানকে অনুরোধ করব, মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। আমাদের যারা ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। দর্শক, খুলনা সার্কিট হাউস ময়দানে নির্বাচনী সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জিজ্ঞাসা করা ওই মাসের গেটটা কোথায়, বলে আমি সঠিক বলতে পারবো না। সম্মানিত ভাইরা, পানির নিচে দেখা যায় না, তো এই জন্য হিসাব মিলাইয়া দিয়া দেয়। আমরা ওই রকম মাছ চাষি হব না। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন, তিনি ন্যায্যতার ভিত্তিতে হালালভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ। জনগণের সম্পদকে ওই পানির নিচে লুকিয়ে রাখবেন না, বেগমপাড়া গড়বেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না, বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না, অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে, আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নূতন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নই। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই, এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন?
একটু ঠান্ডা রাখেন না। এখন তো আরামদায়ক বাতাস আছে, আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথাটা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতিকে। দর্শক, খুলনা সার্কিট হাউস ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে তবে আমরাও ছাড় দেব না বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছেন। এসব ঘটনা এভাবেই চলতে থাকলে ও নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে চালানো সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভেতরে ভেতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো, হাতে ভোট দাও, আমাদের দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্থাও করছে। তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয়। ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। গুলামি না আজাদি, গুলামি না আজাদি। এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষীরার জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা, দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। এ সময় জামাত আমির বলেন, ক্ষমতায় আসলে প্রতিবেশীদের সাথে সমতার সম্পর্ক থাকবে, প্রভু হিসেবে কাউকে সুযোগ দেবে না জামাত। অবহেলিত দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও বন্ধ হওয়া কলকারখানা চালু সহ নানা প্রতিশ্রুতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে দুর্নীতির মধ্য দিয়ে যেসব অর্থ দেশের বাইরে পাচার হয়েছে সেসব অর্থ দেশে ফিরিয়ে এনে দেশের কল্যাণে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন জামাত আমির। শামীম রেজা, যমুনা নিউজ, সাতক্ষীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরই মধ্যে 4.25 লাখ প্রবাসী ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল বিডি ভোট মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হয়। আজ সকাল 10:30 পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 7,66,862 জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে।
4,93,920 জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন 4,25,780 জন প্রবাসী ভোটার। 3,70,322 জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। এ পর্যন্ত 21,508 জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে, এমনটা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নোয়াখালীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগ দেন তিনি। বলেন, কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে সে বিষয়ে খেয়াল রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে। পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে 2 ভাগে হবে। নির্বাচন কমিশন কোনো বিষয়ে ছাড় দেবে না। যথাযথ প্রক্রিয়ায় ভোট দেয়া না হলে সেই ভোট বাতিল হয়ে যাবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। এবারে ভোট দেওয়ার যে অধীর আগ্রহ কাজ করছে, এই আগ্রহটাকে আমাদেরকে সুন্দরভাবে ধারণ করে উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশাটা পূরণ করাতে হবে, যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন। সবাই নিজের ভোটারদেরকে সাথে করে নিয়ে আসুক, এতে কোনো সমস্যা নাই। কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা সরাসরি গণভোটের পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসির নিরপেক্ষতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তারা নির্বাচনের দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবে, তারা কারোর পক্ষে কাজ করবে না। এটা নির্দেশের বিষয় না, এটা হলো নিরপেক্ষতার প্রশ্নে কেউ করবে না, করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা। সরকারি কর্মকর্তাদেরকে আবার সরকার বলবে, এই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই। পরবর্তী সরকারের জন্য পে কমিশনের রিপোর্ট কোনো চাপ হবে না। অন্তর্বর্তী সরকার এমন অনেক কাজ করছে যার ফলে পরবর্তী সরকার উপকৃত হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পে স্কেলের ব্যাপারে বিভ্রান্তি কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, অনেক বছর ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশন করার দাবি ছিল। উপদেষ্টা বলেন, পে কমিশনের রিপোর্ট পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার যেহেতু আর অল্প কয়েকদিন আছে, তাই এ ব্যাপারে এখন আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয়। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাস্তবে সময়টা কোথায়, যে এখন তো কোনো একটা কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করে পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং। না, এতে চাপ হবে না। কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে আহত হয়েছেন 2 বাংলাদেশি যুবক। এ বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, গুলিবিদ্ধদের শারীরিক অবস্থা এখন কেমন আছে, আর এই ঘটনায় বিজিবির কোনো ধরনের বক্তব্য জানা গেছে কিনা? হ্যাঁ লোপা, আমরা যখনই সীমান্তে কোনো ঘটনা ঘটে আমরা চেষ্টা করি বিজিবির সাথে তাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়ার জন্য, কিন্তু বরাবরই আমরা তাদের যে বক্তব্য সেটি পাই অনেক পরে। তৎক্ষণাৎ আমরা কোনো বক্তব্য পাইনি। আজকেও তেমন ঘটেছে, এর আগে গত 13 তারিখেও একই অবস্থা। তবে আমরা স্থানীয় যে হৈক্যং পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ, তার সাথে কথা বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা কাঞ্জরপাড়া এবং ঝিমংকালী হৈক্যংয়ের, তারা ওখানে মাছ ধরতে গিয়েই মূলত গুলিবিদ্ধ হয়েছেন। যেহেতু নাফ নদীর পাশে ওখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা এই নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সেই জন্যই মূলত তারা প্রতিদিন যেভাবে মাছ ধরতে যায় সেভাবে মাছ ধরতে গিয়ে আজকেও আরাকান আর্মির গুলিতে তারা গুলিবিদ্ধ হয়েছেন। এবং গুলিবিদ্ধ হওয়ার পর তাদেরকে উখিয়ার যে MSF হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তাদের মাথা, হাত এবং পায়ে তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদেরকে তৎক্ষণাৎ
যারা অন্যান্য জেলেরা ছিল তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি। মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার। আমি জানি ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা, যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে ব্রিজ, স্কুল, কলেজ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে, যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই। তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই। তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই। তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন, সেখানেও সঠিকভাবে ওষুধপত্র, ডাক্তার সরবরাহ করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায়, একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায়, তাই তো নাকি? একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে, যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। মানুষ চায়, মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা। এই যে যেমন আমাদের কৃষক ভাইরা, আমরা যদি ময়মনসিংহের কথা ধরি, ময়মনসিংহ সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি, এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যদি ময়মনসিংহে আমরা দেখি পোনা চাষ, মাছের যে পোনা, এইটি আরও অনেক বড় করা যেত। এইটি এখন দেশের বিভিন্ন জায়গায় এই মাছের পোনা সরবরাহ করা হয়, কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয়, এরকম আরও প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের মেয়েদের জন্য, এই যে আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন, এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করা হয়েছিল, মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, সেই মা বোনরা শিক্ষিত হয়েছে। আজকে যদি যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি, আমরা দেখব যে সমগ্র জনসংখ্যার অর্ধেকের মতন হচ্ছে নারী।
কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আমরা দেশে নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে, এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন, একটু হলেও যাতে করে তাদের সহযোগিতা হয়। ঠিক একইভাবে একটু আগে আমি ময়মনসিংহের মৎস্য চাষিদের কথা বলেছি। একইভাবে শুধু মৎস্য চাষি নয়, মৎস্য চাষির বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন, জমিতে চাষবাস করেন, এইরকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে? গুড। এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি? বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি, যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে, যাতে করে তারা দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে করতে হয়, কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো, তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল।
তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি, তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, এবং সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল, এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করালগ্রাস থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই নেত্রকোনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে। আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই, কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন? আপনি কিভাবে করবেন? মাদক সমস্যার সমাধানের একটি কঠিন, আমরা চাই দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা সেই তরুণদের, সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঠিক, মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই যে 4 জেলার ভাই বোনেরা আজকে আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে, মানুষের চিকিৎসা সমস্যা। ঠিক, আমরা ময়মনসিংহ সহ আশেপাশের জেলাগুলোতে যেই 4 জেলার ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন, এখানে যেরকম আমরা জেলা হসপিটালগুলোকে আরও বড় করতে চাই, একইভাবে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই। হেলথ কেয়ারের, আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন? পল্লী চিকিৎসক শহীদ জিয়ার সময় ছিল, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত, ছোটোখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত। আমরা ঠিক একইভাবে বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা হয়, শিশুরা এবং মা বোনদের অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না। আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য, আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে, ছোটোখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে, সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই ময়মনসিংহ জেলা একটি অন্যতম কৃষি প্রধান এলাকা। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে? এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই, আবার এখন এই খাল পুনর্খনন করার জন্য কে কোদাল হাতে নেবেন? সারা জেলায় খাল পুনর্খনন কে কোদাল হাতে নেবেন? আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে, ঠিক তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা খাল খনন করব। তো এখন প্রিয় ভাই বোনেরা,
এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি কতগুলো কথা বললাম, আপনারা কি মনে করেন যদি এই কাজগুলো করতে আমরা কম বেশি সক্ষম হই, ইনশাল্লাহ 12 তারিখে আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করলে, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে এই যে যেই কথাগুলো আপনাদের বললাম, ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম, এই কাজগুলো যদি করা হয় আপনারা কি মনে করেন এই কাজগুলোর কথা বললাম সবাই চান, ঠিক আছে বললাম এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ উপকৃত হবে? কে কে মনে করেন উপকৃত হবে? সবাই মনে করেন? তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি, এই কাজগুলো করি? কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক, যেই কাজগুলোর কথা বললাম? সবাই চান, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ধানের শীষে তো ভোট দিব, কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য, এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে, তাই না? তা আমি তো বললাম বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ? সংক্ষেপে বলছি আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ করব আমরা ইনশাল্লাহ, তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে। এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে, আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে, কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে, কি সেই কাজটা বলেন তো? শুনি না, শুনি না। ইয়েস, 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই 24 জন দাঁড়ান তো, ওখানে দাঁড়ান, 24 জন দাঁড়ান, এখানে ওখানেই দাঁড়ান, আপনারা ওখানেই দাঁড়ান, লাইন করে দাঁড়ান, ধাক্কা ধাক্কি করো না, ধাক্কা ধাক্কি করছো না, লাইন করো না, লাইন করো না, জাস্ট লাইন। এই যে আপনাদের সামনে 24 জন ব্যক্তি দাঁড়িয়েছে, 24 জন মানুষ দাঁড়িয়েছে, প্রত্যেকের হাতে দেখেন ধানের শীষ, দেখছেন? চেনেন এই 24 জনকে? এই 24 জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই 4 জেলার উন্নয়ন করার জন্য, তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি। এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে, পারবেন? তাহলে 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? ধানের শীষে ভোট দিতে হবে। বসেন নেতৃবৃন্দ, এরা সবাই হচ্ছে ধানের শীষের লোক, এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো, জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো। কিন্তু এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে, আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে, দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে। প্রিয় ভাই বোনেরা, আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই। নারীদের কথা বলেছি, কৃষকদের কথা বলেছি, শিশুদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, যুবকদের কথা বলেছি। আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন, তারা সম্মানী মানুষ। তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা। আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে, যাতে করে তারা সম্মানের সাথে জীবন যাপন করতে পারেন। শুধু তাই নয়, একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, যাতে করে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারেন। এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে? ইনশাল্লাহ। তো এখন ভাই বোনেরা, 12 তারিখে তো আপনারা কি করবেন? হ্যাঁ, ধানের শীষে ভোট দিবেন। যাবেনটা কখন? ভোট দিতে কয়টার সময় যাবেন? দুপুর 12টায়? ও, দুপুর 11টায়? সকাল 9টায়? তো কখন? হ্যাঁ,
তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন ওই দিন, আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে, এই রহমত চাইবেন আল্লাহর কাছে। তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তাহাজ্জুদ পড়বেন, আপনার অন্য ধর্মের ভাই বোন যারা আছে তাহাজ্জুদ পড়ে বের হবেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন, গিয়ে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে। পাশে আপনারা মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যার যেই ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, করে লাইন দিয়ে দাঁড়াবেন। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না, কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে? ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, 1971 সালে যুদ্ধ হয়েছিল। এখানে যারা ইয়াং আছেন তারা, আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন, মুরব্বী যারা আছেন আমাদের বয়সী যারা আছেন তারা দেখেছেন বা জানেন। সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে এই 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশেরই ছাত্র জনতা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। প্রিয় ভাই বোনেরা, সে 71 সালের যুদ্ধই হোক, 24-এর আন্দোলনই হোক, কে পাহাড়ি মানুষ, কে সমতলের মানুষ, কে নিগত্রী মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে। 71 সালের যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ, কেউ দেখে নাই। কাজেই এইবারও 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। কি বোঝা গেছে ভাই? সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে স্লোগান হবে একটাই। কি সেই স্লোগান? করব কাজ, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। কাজেই আসুন, আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক, আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করব। আমরা এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব। শেষ কথার এক কথা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আপনাদের সাথে আবার 12 তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। খাল খনন কর্মসূচি, সবাইকে কোদাল নিয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।